তারিখ 18 ডিসেম্বর 2025। স্থান ময়মনসিংহের ভালুকা। একটি সাধারণ গার্মেন্ট ফ্যাক্টরি। হঠাৎ করে একটি গুজব ছড়িয়ে পড়ে। অভিযোগ ধর্ম অবমাননা, বা যাকে বলা হয় ব্লাসফেমি। কোনো প্রমাণ নেই, কোনো আইনি প্রক্রিয়া নেই। কিছুক্ষণের মধ্যেই প্রায় 140 থেকে 150 জনের একটি উন্মত্ত জনতা ঝাঁপিয়ে পড়ে 27 বছরের যুবক দীপু চন্দ্র দাসের ওপর। তাকে অমানবিকভাবে হত্যা করা হয়, এমন নৃশংসতায় যা ভাষায় প্রকাশ করা কঠিন। পরে পুলিশ জানায় এই ঘটনায় ব্লাসফেমির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি প্যাটার্ন, এবং এই প্যাটার্ন একটি ভয়াবহ সংকেত দেয়। নমস্কার, আজ আমরা এমন একটি পরিস্থিতির কথা বলবো যা আমাদের প্রতিবেশী দেশে ঘটছে এবং যা আমাদের সবাইকে চিন্তিত করা উচিত। বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি আবার 1946 বা 2071 সালের দিকেই ফিরে যাচ্ছে, নাকি পরিস্থিতি তার থেকেও জটিল? আজ আমরা কোনো প্রোপাগান্ডা ছড়াবো না, আবেগ নয়, স্লোগান নয়, শুধু তথ্য, ইতিহাস আর লজিক দিয়ে বোঝার চেষ্টা করব বাংলাদেশ কি ধীরে ধীরে এমন একটি পথে হাঁটছে যেখান থেকে ফিরে আসা কঠিন হতে পারে। চলুন গভীরে যাওয়া যাক। মার্ক টুয়েন বলেছিলেন, ইতিহাস নিজেকে হুবহু পুনরাবৃত্তি করে না, কিন্তু সে প্রায়ই রাইম করে। আজ বাংলাদেশে যা ঘটছে তার সুর আমরা আগেও শুনেছি। 1971 সালে অপারেশন সার্চ লাইটের সময় পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম প্রধান টার্গেট ছিল হিন্দু জনগোষ্ঠী। তখন ইস্ট পাকিস্তান, আজকের বাংলাদেশে হিন্দুরা ছিল জনসংখ্যার একটি বড় অংশ, কিন্তু আজ সেই সংখ্যা তলানিতে। আরও উদ্বেগের বিষয় হল 1971 সালে যারা পাকিস্তানের পক্ষে ছিল, যারা সেই গণহত্যার সহায়ক ছিল, সেই র্যাডিক্যাল এলিমেন্টরা হারিয়ে যায়নি, তারা নীরব ছিল। আর আজ 2025 সালে দাঁড়িয়ে মনে হচ্ছে তারা আবার সমাজের মূল স্রোতে ফিরে আসছে। সাম্প্রতিক রিপোর্টগুলো বলছে মাত্র 6 মাসেই বাংলাদেশের 70-এর বেশি ব্লাসফেমি সংক্রান্ত সহিংসতার ঘটনা ঘটেছে। দীপু দাস বা চিন্ময় কৃষ্ণ দাসের মতো ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এটা শুধু রাজনৈতিক হিংসা নয়, এটি সংখ্যালঘুদের বিরুদ্ধে চলতে থাকা এক ধরনের কাঠামোগত নির্যাতনের রূপ। এখন প্রশ্ন হলো, এই ধরনের ঘটনা বারবার ঘটছে কেন? কারণ সমস্যাটা শুধু উন্মত্ত জনতার নয়, সমস্যাটা পুরো সিস্টেমের। দীপু দেশের ঘটনার পর পুলিশ নিজেই স্বীকার করেছে যে ব্লাসফেমির কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু যদি প্রমাণই না থাকে, তাহলে একজন মানুষকে বাঁচানো গেল না কেন? বাস্তবতা হলো, অনেক ক্ষেত্রেই পুলিশ আগে পরিস্থিতি সামলাতে চায় না, প্রশাসন সিদ্ধান্ত নিতে দেরি করে, আর আদালতের বিচার আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। এর মাঝখানে একজন সাধারণ মানুষ একা পড়ে যায় শত শত মানুষের উন্মাদনার সামনে। এই পরিস্থিতির সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো ভয়। এই ভয় শুধু সংখ্যালঘুদের নয়, এই ভয় পুলিশ অফিসারের, স্থানীয় প্রশাসনের, এমনকি সেই প্রতিবেশীরও, যে হয়তো জানে অভিযোগটি মিথ্যা কিন্তু মুখ খোলে না। কারণ সে জানে আজ যদি সে কথা বলে তাহলে কাল সে নিজেই টার্গেট হতে পারে। যখন এই ভয় সমাজের ভেতরে ঢুকে পড়ে, তখন আইন আর কাজ করে না, তখন কাজ করে গুজব, উস্কানি আর জনতার হিংসা। এবং ঠিক এখানেই ইতিহাস আবার নিজেকে মনে করিয়ে দেয়। 1971 সালে সবাই খুনি ছিল না, কিন্তু অনেকেই চুপ ছিল, অনেকেই নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। আর ইতিহাস আমাদের শেখায় নীরবতাও এক ধরনের অংশগ্রহণ। আজ দীপু দাস একটি নাম, কাল এই নাম বদলাতে পারে। যদি এই চক্র ভাঙা না যায়, তাহলে প্রশ্নটা আর কে দোষী সেটা থাকবে না, প্রশ্নটা হবে এরপর কে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক বুঝতে হবে, সব মুসলমান উগ্রবাদী নয়, বাংলাদেশ মানেই চরমপন্থী নয়। সাধারণ বাংলাদেশিরা হিংসা চায় না, কিন্তু যখন র্যাডিক্যাল কণ্ঠস্বর প্রভাবশালী হয়ে ওঠে আর মধ্যপন্থীরা নীরব থাকে, তখন সমাজ বদলাতে বেশি সময় লাগে না। ইতিহাসে আমরা এটা বহুবার দেখেছি। এই প্রেক্ষাপটে প্রশ্ন আসে, ভারতের ভূমিকা কী হওয়া উচিত? আবেগে ফেসবুকে পোস্ট দেওয়া এক জিনিস, আর জিওপলিটিক্যাল বাস্তবতা আর এক জিনিস। যুদ্ধ বা সীমান্ত খুলে দেওয়া কোনো বাস্তবসম্মত সমাধান নয়, কিন্তু ভারতের হাতে কিছু বাস্তব লিভারেজ আছে। বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই চাপের মধ্যে। এক্সপোর্ট, সাপ্লাই চেন এবং প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে তারা ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল। এই অর্থনৈতিক বাস্তবতাকে ব্যবহার করে কূটনৈতিক চাপ তৈরি করা যেতে পারে, যাতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানবিক আশ্রয়। নাগরিকত্ব আর আশ্রয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। আশ্রয় মানে স্থায়ী নাগরিকত্ব নয়, আশ্রয় মানে সাময়িক নিরাপত্তা, সঠিক যাচাইয়ের মাধ্যমে প্রাণ বাঁচানোর জন্য। ইউরোপ ও আমেরিকা যেভাবে নির্যাতিত মানুষদের আশ্রয় দেয়, ভারতও সেই মানবিক দায়িত্ব নিতে পারে। কারণ 1971 সালেও ভারত ঠিক এই কাজটাই করেছিল। পরিস্থিতির পরিবর্তন রাতারাতি হবে না, কিন্তু চুপ থাকাও কোনো সমাধান নয়।
আজ সোশ্যাল মিডিয়া একটি যুদ্ধক্ষেত্র। ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বাস্তব ঘটনাগুলোকে অস্বীকার করা হচ্ছে। আমাদের দায়িত্ব হলো তথ্য যাচাই করা, সত্যকে সামনে আনা আর দীপু দাসের মতো ঘটনাগুলোকে ভুলে যেতে না দেওয়া। কারণ এই মানুষগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রতিটা জীবনের মূল্য আছে। পরিশেষে একটি কথাই বলা যায়, বাংলাদেশ ধ্বংস হবে কিনা সেটা আজ নিশ্চিত করে বলা যায় না, কিন্তু ইতিহাস স্পষ্টভাবে দেখায় যে দেশ তার সংখ্যালঘুদের রক্ষা করতে পারে না, সেই দেশ শেষ পর্যন্ত নিজেকেই ক্ষতি করে। ভয় আর হিংসা দিয়ে কখনো স্থায়ী ঐক্য তৈরি হয় না। দীপু দাস আজ একটি নাম, কাল এই নাম বদলাতে পারে। প্রশ্নটা একটাই, আমরা কি তখনও চুপ থাকব? এই ভিডিওটি হিন্দু বনাম মুসলমান নয়, ভারত বনাম বাংলাদেশ নয়, এটি হিংসা ছড়ানোর জন্য নয়, এটি মানবাধিকার, সংখ্যালঘু নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা। যদি তুমি মনে করো এই ভিডিওটি প্রশ্ন তুলেছে, উত্তর চাপিয়ে দেয়নি, তাহলে শেয়ার করো। কারণ ইতিহাস যখন সতর্ক করে তখন শোনা নেওয়াই বুদ্ধিমানের।